বন্ধুরা, আজকে নিফটি ৭৪ পয়েন্ট ডাউন। আমি যদি গত এক সপ্তাহ রিটার্ন দেখি তাহলে ৬৩০ পয়েন্ট ডাউন বা ২.৫% ডাউন। গত এক মাসে সেখানেও ডাউন, গত ৩ মাসে সেখানেও ডাউন। আর যদি এক বছরের চার্ট খুলি সেখানেও দেখতে পাচ্ছি মার্কেট আমাদের নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এবার আপনি যদি চিন্তা করেন যে শেয়ার বাজারে এত ঝুঁকি নিয়ে আমি ইনভেস্ট করছি আর গত এক বছরের রিটার্ন জিরো, এর থেকে তো টাকাটা যদি আমি ব্যাংকে রেখে দিতাম তাহলে ফিক্সড ডিপোজিটে এর থেকে বেশি সুদ পেতাম। এবার এখানে প্রশ্ন হলো যে এখান থেকে মার্কেট কি আরো পড়তে পারে, নাকি এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেবে? আপনাদের যাদের এসআইপি চলছে বা মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করছেন তাদের কি এখান থেকে টাকা তুলে নেওয়া উচিত, নাকি এখানে আরো বেশি করে ইনভেস্ট করা উচিত? আর আজকের ভিডিওতে আমি এটাই ক্লিয়ার করব যে মার্কেটে এই মুহূর্তে আমাদের কি করা উচিত। বিনিয়োগ যাদের আছে তাদের কি তুলে নেওয়া উচিত, যারা প্রফিটে আছে তাদের কি প্রফিট বুকিং করে নেওয়া উচিত, নাকি মার্কেটে এই মুহূর্তে টিকে থাকা উচিত এবং আরো বেশি করে ইনভেস্ট করা উচিত? বন্ধুরা, আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আরবিআই নিজেদের সমস্ত সমর্থ দিয়ে মার্কেটকে তোলার চেষ্টা করেছে, সিআরআর কাট করেছে, রেট কাট করেছে। কয়েকদিন আগে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে মোদিজি আমাদেরকে বলল যে জিএসটিতে একটা রিফর্ম আসতে চলেছে। আর সেই মতো আমরা দেখলাম বেশ কিছু প্রোডাক্টের ওপর জিএসটি কম করা হয়েছে এবং 12% এবং 28%-এর যে স্ল্যাবটা ছিল সেটাকে পুরো নির্মূল করে দেওয়া হয়েছে। এটা একটা খুব বড় নিউজ, কিন্তু তাও মার্কেট মাত্র একদিনের জন্য উঠেছে এবং তারপর দেখছি মার্কেট আবার পড়তে থাকছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা খুব বড় প্রবলেম এই মুহূর্তে তো চলছে। আর এটা কারোর অস্বীকার করার জায়গা নেই যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের ওপর হঠাৎ করে 50%-এর একটা ট্যারিফ চাপিয়ে দিল, তার ফলে মার্কেটে একটা কারেকশন তো আসবে, এটা সবাই জানতো। এবার ট্রাম্প যে ট্যারিফটা বসিয়েছে এর ফলে কোন কোন সেক্টরে আমাদের এখন একটু সাবধান থাকা উচিত, কোন কোন সেক্টরে একটা আমরা রিসেশন দেখতে পারি এবং কোন কোন সেক্টর আমাদের এই মুহূর্তে খুব ভালো আছে, কোথায় বিনিয়োগ করলে এই মুহূর্তে আমরা একটা বড় রিটার্ন কামাতে পারি, সেটা আমি বলবো। কিন্তু তার আগে আমরা দেখি যে মার্কেটে এই মুহূর্তে যে রিটার্নের কন্ডিশনটা চলছে, যে আমরা যদি ফিক্সড ডিপোজিটের থেকেও কম রিটার্ন শেয়ার বাজার থেকে কামাতে পারি, অর্থাৎ যারা আপনারা হয়তো এক বছর আগে থেকে এসআইপি করা চালু করেছেন বা মার্কেটে একটা বিনিয়োগ করা শুরু করেছেন, এক বছর হলো, তাদের পোর্টফোলিওতে খুব একটা বেশি রিটার্ন জেনারেট হয়নি। ইনফ্যাক্ট কারোর কারোর পোর্টফোলিওতে তো নেগেটিভে রিটার্ন আছে। এবার এখানে আপনার মনে যে প্রশ্নটা সব থেকে বড় জাগবে যে এই মুহূর্তে কি শেয়ার বাজার থেকে আমাদের টাকা তুলে নেওয়া উচিত? এখানে কি রিটার্ন আর জেনারেট সামনের দিনে হবে না, বা বেশ কয়েক বছর মার্কেট রিসেশনে চলে যেতে পারে? এইটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে কাজ করছে। তো বন্ধুরা, আমরা যদি F2 এবং D2 দের ডেটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে এখনো পর্যন্ত মোটামুটি ৩৮,০০০ কোটি টাকার সেল অফ এসছে শুধু F2 দের কাছ থেকে। প্রতিদিন ২৮শে আগস্ট, ২৬শে আগস্ট, ২৫শে আগস্ট যখনই আমরা দেখছি F2 দের আউটফ্লো কন্টিনিউ চলতেই থাকছে। অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভারতীয় শেয়ার বাজার থেকে একটু দূরত্ব বজায় রাখছে এবং এখানে প্রফিট বুকিং করছে। কিন্তু অপরদিকে আমরা যদি ডোমেস্টিক ইনভেস্টরদের কথা ভাবি, যে যারা মিউচুয়াল ফান্ড আছে বা অন্যান্য হাই নেটওয়ার্থ যারা আছে, তারা কিন্তু আমাদের শেয়ার বাজারে কন্টিনিউ ইনভেস্ট করেই চলেছে, কনফিডেন্স তারা দেখিয়েই চলেছে। অর্থাৎ এইখানে যে গ্রিন গুলো দেখছি যে ৮৩,০০০ কোটি টাকার যে পারচেস হয়েছে, সেটা এসেছে শুধুমাত্র আমার আপনার মতো যে আমরা ইনভেস্টার আছি যারা মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করি, তাদের ইনভেস্টমেন্ট কন্টিনিউ তারা বাই করছে এবং শেয়ার বাজারে, ভারতীয় শেয়ার বাজারে কনফিডেন্স ডোমেস্টিক ইনভেস্টাররা তো দেখাচ্ছে, কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু কন্টিনিউ সেল অফ করছে এবং তারা কনফিডেন্স দেখাচ্ছে না শেয়ার বাজারে। এবার এই ডেটাটা দেখার পরে আপনাদের মনে হতে পারে যে F2রা যেহেতু সেল অফ করে চলে যাচ্ছে, তাহলে হয়তো তারা কিছু জানে যেটা আমরা জানি না। তাহলে এসআইপি কি এখানে বন্ধ করে দেবো? এসআইপি কি এখন থামিয়ে দেবো? যেটা মিউচুয়াল ফান্ডে জমেছে সেটা কি তুলে নেব? দেখুন বন্ধুরা, আমরা যদি মান্থলি ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি অনুযায়ী ডোমেস্টিক ইনভেস্টররা আমাদের বাইং তো কন্টিনিউ চালিয়েই যাচ্ছে। দেখুন, জুলাইয়ে ৪৭,০০০ কোটি টাকার সেল অফ তো এসছে, এ মাসে হয়তো সেল অফ এসছে, এই মাসের পুরো ডেটাটা নেই, কিন্তু তার আগে জুনে ৭,০০০ কোটি টাকার, মেতে ১১,০০০ কোটি টাকার, এপ্রিলে ২,০০০ কোটি টাকার, মার্চে ২,০০০ কোটি টাকার বাই কিন্তু ফরেন ইনভেস্টররাও করেছে। অর্থাৎ সমস্ত ইনভেস্টররা সেক্টর স্পেসিফিক ইনভেস্ট করছে। যে যে সেক্টরে এই মুহূর্তে গ্রোথ দেখাচ্ছে সেই সেক্টরগুলোতেই ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করছে এবং যে সেক্টরগুলো ট্যারিফের ফলে একটু হিট হতে পারে সেই সমস্ত সেক্টর থেকে টাকা তুলে নিচ্ছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে কোন কোন সেক্টরেতে সব থেকে বেশি হিট আসছে। দেখুন, আমেরিকার ট্যারিফের ফলে সব থেকে বেশি যে সেক্টরগুলো হিট হয়েছে এখানে দেখাচ্ছে শ্রিম্পস, মানে সি ফুড যেগুলো আর কি, আপনার চিংড়ি মাছ বা সি ফুড এক্সপোর্ট যেগুলো হয় আমেরিকায়,
সেখানে লেগেছে এখন ট্যারিফ 60%, মানে 50% প্লাস পেনাল্টি এসব করে এখন টোটাল ট্যারিফ দেখাচ্ছে 60%। অর্গ্যানিক কেমিক্যালসে 54%, কার্পেটস, অ্যাপারেল, উভেন অ্যাপারেল মানে যে সমস্ত জামা কাপড়ের সেক্টরগুলো আছে সেখানে মোটামুটি 50 to 60% আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের জিডিপিতে বা ইন্ডিয়ার ওপর ইম্প্যাক্ট এইগুলো যে দেখাচ্ছে এখানে ভেরি হাই, শ্রিম্পের ওপর ট্যারিফটা ওই সেক্টরের জন্য খুব বড় ইম্প্যাক্ট। অর্গ্যানিক কেমিক্যালসের ওপর ভেরি হাই, কার্পেটসের ওপর, নিটেড উভেন অ্যাপারেলসের ওপর, টেক্সটাইলসের ওপর ভেরি হাই, ভেরি হাই। কিন্তু দেখুন ট্রাম্প কত চালাক, পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর মাত্র 6.9% এখন ট্যারিফ আছে। অর্থাৎ পেট্রোল প্রোডাক্ট ওদের দরকার, যেটা ওদের দরকার সেখানে কম লাগিয়ে রেখেছে। ফার্মাসিউটিক্যালসের ওপর 0%, যেটা ওদের প্রয়োজন, ভারত থেকে ফার্মা যেন এক্সপোর্ট হয় ওদের দেশে, ওদের ওটা প্রয়োজন, সেই কারণে সেটার উপর 0% করে রেখেছে। তারপরে দেখুন স্মার্টফোনসের ওপর 0%। দেখুন আমেরিকার একটা বড় অংশ জুড়ে আছে আইফোনের সেল। আর আপনারা জানেন আইফোন এই মুহূর্তে ভারতেই তৈরি হচ্ছে। এবার আইফোনের ওপর যদি বড় ট্যারিফ লাগিয়ে দেওয়া হয় তাহলে ওদের দেশে স্মার্টফোনটা অনেক দামি হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টগুলো অন্য দেশ থেকে তারা প্রকিওর করে নিতে পারবে সেই সমস্তগুলোতে ইন্ডিয়ার ওপর বেশি করে ট্যারিফ চাপিয়ে দিয়েছে। আর যে সমস্ত প্রোডাক্টগুলো মানে ওরা অন্য দেশ থেকে পাবে না বলে বুঝতে পারছে যে ইন্ডিয়ার থেকেই নিতে হবে বা ইন্ডিয়া থেকে নিলে আমাদের সুবিধা হবে, সেগুলোতে 0 করে রেখেছে বা কম করে রেখেছে। এবার তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত? দেখুন এই যে সেক্টরগুলো আছে শ্রিমস বা অর্গ্যানিক কেমিক্যাল, কার্পেট, যে সমস্ত কোম্পানিগুলোর বিদেশে সাপ্লাই আছে সেই সমস্ত কোম্পানিগুলো থেকে আমাদের এখন বিনিয়োগ তুলে নেওয়া উচিত, বা সেখানে যদি আপনি একটা প্রফিটে থাকেন সেখান থেকে তুলে নেওয়া উচিত। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বা ইটিএফ এর মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেগুলো তো ফান্ড ম্যানেজারদের ওপর নির্ভর করবে, তো আপনার সেখানে কিছু করার নেই। কিন্তু ওভারঅল পোর্টফোলিওয় যে আমাদের কমে আছে সেইখানের সেই পয়েন্ট থেকে আমি আপনাদেরকে বলবো, দেখুন আমরা এই চার্টটা থেকে দেখতে পাচ্ছি এটা একদিন দুদিনের চার্ট নয়, 1980 সাল থেকে 2025 সালের চার্ট, অর্থাৎ প্রায় 40 বছরের চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি প্রতি বছর 1980-তে 10%, 1981-তে 12%, এভাবে 19, 12, 9, 20, 30, 34, 40 এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট প্রতি বছর আমাদের শেয়ার বাজারে আসে। অর্থাৎ এমনটা নয় যে কোনো বছর মার্কেট ডাউন হয়নি, মার্কেটে কোনো না কোনো সমস্যায় সারাক্ষণ লেগেই থাকে। আর সেই সমস্ত সমস্যায় লেগে থাকার ফলে আমরা দেখতে পাই যে মার্কেটে আমাদের প্রতি বছর কোনো না কোনো কারণে একটা না একটা ডাউনফল আসে, এবং গত 40 বছরের অ্যাভারেজ বলছে, অ্যাভারেজ মাইনাস ডাউন টার্ন যেটা হচ্ছে যে শেয়ার বাজারে যে ড্র ডাউনগুলো মাঝে মাঝে আসে সেগুলো 20%। গত 40 বছরে অ্যাভারেজে প্রতি বছরই 20%-এর মতো মাইনাস হয়েছে। এবার এটা আমি কথা বলছি নিফটি বা সেন্সেক্সের মতো ব্রড বেসড ইন্ডেক্সে 20%-এর মতো ডেন্ট আসে। এবার তাহলে স্টকসে কত আসে? মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ এই ধরনের যদি স্টক আপনার পোর্টফোলিওতে থাকে সেখানে তো 25, 30, 40%-এর মতো ডেন্টও আসতে পারে। কিন্তু তাও আমরা যদি নিফটির চার্ট মান্থলিতে খুলি আমরা কি দেখব? নিফটির চার্ট সবসময় ঊর্ধ্বমুখীই থাকে, মানে প্রতি বছরই এরকম একটা করে ড্রডাউন আসে। দেখুন এখানেও কোভিডের সময় একটা ড্রডাউন এসছে 39%-এর, এখন যেটা চলছে এখন চলছে প্রায় 17%-এর মতো ড্রডাউন এসেছে। এর আগেও কি আসেনি? এর আগেও এসেছে। দেখুন এখানে আমরা চার্টেই দেখতে পাচ্ছি এখানে একটা ড্রডাউন এসেছে, 67%-এর ড্রডাউন এসেছে, কিন্তু তারপরেও মার্কেট আবার উপর দিকে উঠতে থেকেছে। এবার হ্যাঁ, এটাতে একটু সময় লেগেছে। ধরুন এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে যদি মাপি এই ডিপ্রেশনটাকে, তাহলে এইখানে মোটামুটি দেখা যাচ্ছে 77 মান্থ, মানে 6-12-72, মানে প্রায় 6.5 বছর, 6.5 বছর নিফটিতে কোনো রিটার্ন আসেনি। এবার এটা নিফটির কথা বলছি, স্টক স্পেসিফিক তো আরো অবস্থা খারাপ ছিল। আমরা যদি রিসেন্ট মান্থেও মাপি, দেখুন এইখান থেকে একটা আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা সাইডওয়েজ মার্কেট ছিল 23 বার্স, মানে প্রায় 2 বছর, 2 বছর এখানে মার্কেট সাইডওয়েজ চলে গেছে। কিন্তু তারপরে মার্কেট কি ওপর দিকে ওঠেনি? উঠেছে, সবাইকে রিটার্ন দিয়েছে, সবাই রিটার্ন কামিয়েছে, কিন্তু আবার মার্কেট এখন সাইডওয়েজ আছে কতদিনের জন্য? প্রায় মোটামুটি 12 বার্স, মানে 1 বছর এক টানা মার্কেট সাইডওয়েজ বা নেগেটিভ রিটার্ন আছে। এবার তাহলে এই যে ডেটাগুলো আপনি পুরনো দেখলেন, এখান থেকে কি মনে হচ্ছে? মার্কেট মাঝে মাঝেই এরকম সাইডওয়েজ যায়, সকলের পোর্টফোলিও, শুধু আপনার নয়, আপনার আমার সমস্ত রিটেল এবং মিউচুয়াল ফান্ড এবং বড় বড় হাই নেটওয়ার্থ যেগুলো ইন্ডিভিজুয়াল আছে যারা বড় বড় ইনভেস্টার,
তাদের সকলের ইনভেস্টমেন্টই এখন ফ্ল্যাট চলছে। তাই আপনি যদি এখন মনে করেন যে মার্কেটে এই মুহূর্তে কোনো রিটার্ন আসছে না, আর যাদের এখন প্রফিট চলছে ভাবছেন যে মার্কেট যদি এখান থেকে আরো বড় ফল এসে যায়, দেখুন মার্কেট ফল হবে কি না সেটা কেউ বলতে পারে না, কিন্তু এটুকু আমি বলতে পারি মার্কেট যদি ফল হয় মার্কেট আবার রিকভারও হবে। তাই আপনার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে শেয়ার বাজার আমাদেরকে খুব ভালো রিটার্ন দিচ্ছে না, বা একটা ধৈর্যহারা ভাব এই মুহূর্তে থাকে যে আমার রিটার্ন আসছে না, পোর্টফোলিওতে ধূর তার থেকে তো আমি ফিক্সড ডিপোজিটে চলে যাই, তাহলে তাদের জন্য বলবো শেয়ার বাজারটা এই রকমই, শেয়ার বাজার এই রকম ভাবেই চলে। কখনো কখনো 1 বছর, 1.5 বছর, 2 বছর মার্কেট কোনো রিটার্ন দেয় না, কিন্তু যখন আবার 2 বছর পর রিটার্ন দেওয়া শুরু করে তখন সেই 2 বছরের যে ড্রডাউনটা গেল সেটাকে হয়তো কয়েক মাসের মধ্যেই পুষিয়ে দেয়। এবার মার্কেটে ওই যে ভালো সময়গুলো আসে, সেই সময়গুলোতে আপনি যদি মার্কেটে ইনভেস্টেড না থাকেন তাহলে আপনার রিটার্ন সিগনিফিক্যান্টলি কম হতে পারে। অর্থাৎ মার্কেট পড়বে বা মার্কেটে কোনো রিটার্ন দিচ্ছে না, এই ভয়ে যদি আপনি মার্কেটে ইনভেস্ট না করে থাকেন, এবং যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন তারাও যদি এখন ভেবেই থাকেন যে মার্কেট তো এই মুহূর্তে পড়ছে, আরেকটু পড়ুক না তাহলে মানে ইনভেস্ট করব, আরেকটু পড়ার পর আমি টাকাটা লাগাবো তাহলে আমার রিটার্নটা বেশি হবে। বন্ধুরা, কবে মার্কেট পড়বে আর কবে মার্কেট উঠবে এটা কেউ জানে না। তবে শুধু এটুকু বলতে পারি, যাদের এসআইপি চলছে তারা এসআইপি চালিয়ে যান, যারা প্রফিটে আছেন কোনো প্রবলেম নেই, এরপরে আগামী দিনে মার্কেটে আরও প্রফিট জেনারেট হবে। আর যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে তো বলবো এটা গোল্ডেন অপরচুনিটি। মার্কেটে জিএসটি রিফর্ম হয়েছে, মার্কেটে সিআরআর কাট হয়েছে, রেট কাট হয়েছে, তার কোনো র্যালি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আর তার একটাই কারণ, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। এবার এই ট্যারিফ যুদ্ধ আজীবনকাল তো চলতে পারে না, একদিন না একদিন এর প্রভাব থেমেই যাবে। এবার কবে থামবে সেটা না তো আপনি জানেন না তো আমি জানি। আপনার যদি টাকা বিনিয়োগ করার থাকে, টুডে ইজ দ্য বেস্ট টাইম। আজকে সব থেকে ভালো টাইম। মার্কেট এই মুহূর্তে সাইডওয়েজ চলছে, গত 1-1.5 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি। মার্কেটে অনেক ভালো খবর এসছে, সমস্ত ডাইজেস্ট করেও মার্কেট রিটার্ন দেয়নি। আর এই যে একটা শক্ত বেস বানাচ্ছে, এখান থেকে যখন মার্কেট ছেটকানো শুরু করবে সেটা কবে হবে আমি জানি না, কিন্তু যেদিন হবে তখন আর ঢুকতে পারবেন না মার্কেটে। তখন ভাববেন যে আরে মার্কেট এত বেড়ে গেছে, তাহলে আরেকটু পড়ুক, এই আরেকটু পড়ুক পড়ুক করতে করতে মার্কেট অনেক বেড়ে যায়। তাই বন্ধুরা, আপনারা যদি শেয়ার বাজারে ইন্টারেস্টেড থাকেন যে আমি শেয়ার বাজারে কিছু টাকা লাগাতে চাই কিন্তু কখন লাগাবো বুঝতে পারছি না, এইটা খুব ভালো টাইম। তবে হ্যাঁ, এককালীন লাগিয়ে দেবেন না, ধীরে ধীরে এসআইপির মাধ্যমে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে থাকুন, আপনার রিটার্ন জেনারেট হবেই। আর আগামী দিনে যেভাবে আমাদের ব্যাংকে সুদ কমছে, সিআরআর কাট করছে, রিসেন্টলি এসবিআই করেছে কি সেভিংস অ্যাকাউন্টসে 2.5% সুদ দেবে, এরকম একটা কিছু ঘোষণা করেছে। ভাবুন 2.5%-এ যদি আপনি টাকা রাখেন সেভিংস অ্যাকাউন্টে, তার থেকে তো না রাখা ভালো। আর এসবিআই যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক, এসবিআই কে অন্যান্য ছোট ব্যাংকগুলোই ফলো করবে। তো আগামী দিনে আমরা এটা দেখতে পারি যে সেভিংস অ্যাকাউন্টে অনেক ব্যাংকেরই সুদ কমছে। তাই আপনারা যদি মনে করেন যে ফিক্সড ডিপোজিটে বা সেভিংস অ্যাকাউন্টে আমাদের অনেক বেশি রিটার্ন হবে শেয়ার বাজারের থেকে, সেটা কখনো সম্ভব নয়। আপনাকে রিটার্ন বেশি শেয়ার বাজারই দেবে। আর আপনি যদি আপনার পোর্টফোলিওতে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে আমি কোন কোন সেক্টরে এই মুহূর্তে বুলিশ, দেখুন আমি এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে বুলিশ, যেগুলোর সাথে ইউএস এর ট্যারিফের কোনো সম্পর্কই নেই। ভারতীয় ব্যাংক ভারতকে সার্ভ করবে, তো আমেরিকাকে তো এক্সপোর্ট করবে না। তাই ব্যাংকিং সেক্টরের ওপর আমি বুলিশ। তারপর এফএমসিজি সেক্টর, কনজিউমার ডিউরেবলসের ওপর, এসি, 4 চাকা গাড়ি, এই সমস্ততে আপনার জিএসটি কমছে। তো আগামী দিনে এই সমস্ত জিনিসগুলোর অনেক সেল বাড়বে। তো আপনি দেখতে পারবেন যে সমস্ত অটো সেক্টরের স্টকেতেই একটা ভালো ব্রেকআউট আমরা পাচ্ছি। তাই আপনারা এগুলোর দিকে নজর রাখতে পারেন যে অটো সেক্টর, তারপরে এফএমসিজি, কনজিউমার ডিউরেবল, ব্যাংকিং সেক্টর, এইগুলোতে আপনারা ফোকাস রাখতে পারেন। আগামী দিনে আমার মনে হয় এই সমস্ত সেক্টরগুলো অনেকটা গ্রো করতে পারে। আর শেয়ার বাজারের ওপর ভরসা রাখুন, মার্কেটে মাঝে মাঝে এরকম একটা সাইডওয়েজ হয়, মার্কেট আপনাদের রিটার্ন দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।